সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আজ রয়েছে রহমান রাশেদ। আপনারা জানেন যে পুরো জাতি উদযাপনের দ্বারপ্রান্তে রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী নিয়ে আয়োজন চলছে। আজ সপ্তম দিনের মতো অনুষ্ঠান ছিল এবং এই পরিকল্পনা অনুযায়ী যে প্রোগ্রাম চলছে, যে আয়োজন চলছে, যে উদযাপন চলছে, আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় বা পত্রিকার পাতায় খবর পাচ্ছেন। আমরা এই সুবর্ণ জয়ন্তীতে 50 বছরে বাংলাদেশের যে অগ্রগতিগুলো ঘটেছে, বাংলাদেশের যে অর্জনগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করতে চাই আমাদের আজকের আয়োজনে। সেই মোতাবেকই আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে 50 বছরে বাংলাদেশের অবকাঠামোগত যে উন্নয়ন এবং সেই যে মহা উন্নয়নের মহাসড়ক বলছি, যে মহাপরিকল্পনা বলছি, সেই রোডম্যাপ অনুযায়ী কতটুকু অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি এবং সেই সাথে পরিবেশের বিষয়টা স্বাভাবিকভাবে চলে আসে, সেটাকেও আমরা আজকে আমাদের আয়োজনের সাথে জুড়ে দিয়েছি এবং জানার চেষ্টা করছি যে অবকাঠামো যে উন্নয়নের পূর্বশর্ত বলছি আমরা, সেই অনুযায়ী এবং পরিবেশকে মাথায় রেখেই কতটুকু অর্জন সম্ভব হয়েছে এই 50 বছরে। আশা করছি পুরো আয়োজনে আমাদের সাথে থাকবেন এবং পুরো আয়োজনটি দেখবেন। আমরা 3 জন অতিথিকে, বিজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি প্রকৌশলী ময়নামুল হক, তিনি চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট। অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, এবং আমি দেখতে পাচ্ছি সেই সাথে সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি প্রধান নির্বাহী বেলা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাকে। শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা? জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় চলে যেতে যাই। বলা হয় যে অবকাঠামোই হচ্ছে উন্নয়নের পূর্বশর্ত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিঃসন্দেহে এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে আসি। 50 বছরের যে অগ্রযাত্রা ধরি বা টাইম লাইন যদি ধরি, অবকাঠামো গড়ে তোলা এবং সেই অবকাঠামোর যে উন্নয়ন, এই সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়নকে কিভাবে পর্যালোচনা করেন আপনি? ধন্যবাদ। একটি কথা সর্বজন বিদিত, একটি কথা সব জায়গায় ব্যবহৃত হয়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নয়ন। এই কথাটি প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমি উন্নয়ন করে গেলাম কিন্তু পরিবেশ ধ্বংস করলাম, তারপরে অঙ্ক কষলে দেখা যাবে যে যে উন্নতি হয়েছে তার আউটপুট আমি যা পাচ্ছি তার চেয়ে অনেক বেশি ক্ষতি হচ্ছে। সিম্পলি যদি আমি একটি কথা বলি যে একটি উন্নয়নের কারণে যে এলাকায় আমি উন্নয়ন করলাম সেই এলাকায় পলিউশনের কারণে সেখানে অসংখ্য লোক ক্যান্সার বা যক্ষ্মায় আক্রান্ত হলো। ওই উন্নয়নের জন্য 100 টাকা আমি আয় করা শুরু করলাম, কিন্তু এদের ট্রিটমেন্ট করার জন্য আমাকে 200 টাকা খরচ করা লাগলো। কিন্তু 100 টাকা আয়টা আমি হাইলাইট করলাম প্রচন্ড বেগে এবং প্রচন্ড ভাবে, কিন্তু এই যে মানুষগুলি মৃতপ্রায় হলো আমার এই উন্নয়নের জন্য, সেই উন্নয়ন কিন্তু উন্নয়ন না। অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নয়ন হতে হবে। আরো খারাপ ভাবে যদি একটি কথা বলি, কলা খেলে শরীর সুস্থ হয়, কলা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কলার চোচাটি যদি আমি রাস্তায় প্রতিনিয়ত ফেলি এবং প্রতিদিন একটি করে মানুষ এই কলার চোচায় পড়ে যে হাত পা ভাঙে, তাহলে আমার ওই কলা ভালো হওয়ার চেয়েও কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি সর্বজন বিদিত এই কথাগুলি। আমরা তবে 50 বছরে বাংলাদেশে অজস্র উন্নয়ন হয়েছে, পরিবেশ বান্ধব উন্নয়নও হয়েছে। আমি একটি এক্সাম্পল যদি দেই, আমি ভালো দিকটি আগে বলে নেব যে 7 কোটি লোক, বাংলাদেশ ওয়াজ বটমলেস বাস্কেট। বাংলাদেশের মানুষকে খাদ্য সরবরাহ করতে পারে নাই। 50 বছর পরে আমি দেখছি যে আপনার জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, জমি হয়ে গেছে অর্ধেক। বাংলাদেশের এই কৃষকরা, যাদেরকে আমরা সুযোগ পেলেই চাষা বলে গালিগালাজ করি, অর্থাৎ সমাজের সবচেয়ে নেগলেক্টেড পোরশন অফ পিপল, এই 50 বছরে মুক্তিযুদ্ধের চেয়েও বড় একটি মুক্তিযুদ্ধ তারা আমাদেরকে উপহার দিয়েছে। বাংলাদেশের 16 কোটি মানুষ বা 17 কোটি মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে এবং মাঝে মাঝে খাদ্য আমরা এখন এক্সপোর্টও করছি। এই যে এইটার বেশিরভাগই কিন্তু আপনার এই উন্নয়নের একটা বিরাট অংশই, যদিও ফার্টিলাইজার এবং ওষুধ ব্যবহার হয়, সেগুলির কথা যদি আমরা বাদও দেই, ডিপ টিউবওয়েল ব্যবহার করা হয়েছে, সেগুলির কথা বাদও দিলে পারে যে পরিবর্তনটা এনেছে তার বেশিরভাগই কিন্তু আপনার পরিবেশ বান্ধব উন্নয়ন এই কৃষকরা করেছে। কিন্তু আবার একই সাথে যখন আমরা চিন্তা করি যে যোগাযোগ ব্যবস্থার প্রচন্ড উন্নয়ন আমরা করেছি, যোগাযোগ ব্যবস্থার টেন্ডার হওয়া মানেই হলো অজস্র ইট, কারণ বাংলাদেশে ইট দিয়ে রাস্তা বানাতে হয়,
ইটের সোলিং করতে হয়, ইটের খোয়া করতে হয়, পরে উপরে হয়তো পাথর দেওয়া হয়। ইট বানানোর জন্য যে ব্যবস্থাপনা, ইটের যে ধোঁয়া, ইট ব্রিক ফিল্ড গুলির যে পলিউশন, সেই এলাকার মানুষকে কিভাবে ধ্বংস করে সেটি আমার নিজের জীবনে আমি দেখেছি। কারণ আই হ্যাড এ ব্রিক ফিল্ড। আমি 3 বছরের মাথায় সেই ব্রিক ফিল্ড আমাকে বন্ধ করে দিতে হয়েছে। কারণ এই যে আমরা রংপুর পর্যন্ত বগুড়া থেকে যে রাস্তাটি দেখি, কোরিয়ান কোম্পানি করেছিল, তার বেশিরভাগই আমার ফ্যাক্টরি থেকেই যেত। একমাত্র অটোমেটিক ব্রিক ফিল্ড ছিল, সেটা ছিল। কিন্তু আমি দেখেছি আশেপাশের 2 থেকে 3 মাইল এলাকার মানুষের জমির ধান পুড়ে যেত, কিন্তু তারা এই ব্রিক ফিল্ডের মালিককে প্রতিবাদ করার তাদের সাহস ছিল না। এই যে এই অবস্থাটি সারা বাংলাদেশের রাস্তাঘাট, দালান কোঠার উন্নয়নের সাথে সাথে এই ব্রিক ফিল্ডের উন্নয়ন বলবো না, ব্রিক ফিল্ডের জন্ম দিনে দিনে বেড়ে গেল। তাতে বাংলাদেশের মানুষের শরীর, স্বাস্থ্য, এনভায়রনমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। এখন এই 50 বছরের শেষের দিকে এসে সরকার, জনগণ বা আমরা যারা এগুলি নিয়ে কাজ করি, আমরা কিন্তু এখন ব্রিক বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা ক্লে প্রোডাক্ট দিয়ে ব্রিকের সমতুল্য, ব্রিকের চেয়েও শক্তিশালী জিনিস বানানোর চেষ্টা করছি। অর্থাৎ উন্নয়নের যে মহাপরিকল্পনা বলছেন, যে রোড ম্যাপে বাংলাদেশ রয়েছে, সেটাতে আসলে পরিবেশ বান্ধব না করে এগিয়ে যাওয়ার আসলে কোনো সম্ভাবনাও নেই। এবং পরিবেশকে করতে হবে। জি, আমরা আলোচনায় আসবো। প্যারালালি মুভ করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে আরেকবার। প্রকৌশলী এনামুল হক আমাদের সাথে রয়েছেন। এবং এই মহা পরিকল্পনা, মহা উন্নয়ন এবং যে রোড ম্যাপের কথা বলা হচ্ছে, সেই রোড ম্যাপে আমরা কতটুকু সার্থকতার সাথে থাকতে পেরেছি এবং পরিবেশ বান্ধবভাবে উন্নয়নগুলোকে টিকিয়ে রাখতে পেরেছি বা আমরা সম্পৃক্ত করতে পেরেছি পরিবেশকে, আপনি কি বলবেন? দেখুন, চাকচিক্য, উন্নয়নের চাকচিক্য তো চারপাশে। আমরা যদি বলি যে কেমন উন্নয়ন হয়েছে, অসাধারণ, মানে নয়নাভিরাম দালান কোঠা হয়েছে, বিল্ডিং হয়েছে, সুউচ্চ হয়েছে। আমাদের পাশেই হাতির ঝিল আছে, দেখতে কি চমৎকার। আমাদের বলি যে ইউরোপের অনেক অনেক শহর এই ধরনের এত সুন্দর অবকাঠামো এবং এত সুন্দর হাতির ঝিল নেই। তো যেটা যেটা দেখা যায় সেটা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় তো একটা নয়, হাতির ঝিলের পাশ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধে। আরেকটি ইন্দ্রিয় আমাদেরকে সেই উন্নয়নটা দেখিয়ে দেয় যে এই উন্নয়নটা হয়েছে। হাতির ঝিল কিন্তু আগে, আজ থেকে 20-30 বছর আগেও ওখান দিয়ে হাঁটা যেত। আমি নিজে হাঁটাচলা করেছি। যেখানে এই যে একটা বিজিএমের যে ভবনটা আছে, ওর তলা দিয়ে হাঁটা যেত, ওখান দিয়ে যাওয়া যেত। উন্নয়নগুলো আমাদের অনেক বড় বড় সড়ক হয়েছে, 6 লেন, 8 লেন বোধহয় এখনো হয়নি, কিন্তু 6 লেনের সড়ক হয়ে গেছে। আমাদের বঙ্গবন্ধু সেতু হয়েছে, বিশাল একটা ব্যাপার। এটা একটা উন্নয়নের একটা। আমাদের পদ্মা সেতু প্রায় হব হব করছে, শেষ হয়ে যাচ্ছে। তো এখানে মেঘনাতে 2টো সেতু হয়ে গেছে। তো এসব উন্নয়ন কিন্তু সড়ক উন্নয়ন হয়েছে, রেল উন্নয়ন হয়নি। রেল কিন্তু বাড়েনি। রেল মাঝে একবার বরং এডিবির পরামর্শে অনেক রেল সংকুচিত করা হয়েছিল, আবার সেইগুলোই আবার প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু অনেক জায়গায় এগুলো বাড়েনি। নদীপথ সংকুচিত হয়েছে, সোজাসুজি কথা। হ্যাঁ, তো ঘরবাড়ি বেড়েছে, কৃষি বেড়েছে। মুবাশশির ভাই যেটা বললেন যে কৃষি বেড়েছে, কিন্তু কৃষির ফলে, কৃষি বাড়ার ফলে জলাভূমিগুলো নিঃশেষ হয়ে গেছে। নদীগুলো সংকুচিত হয়ে নদীর তলা পর্যন্ত ভরাট করে, দখল করে সেগুলো অনেক সময় চাষ হচ্ছে, অনেক জায়গায় চাষ হচ্ছে। শুধুমাত্র যে বাড়িঘরদর হচ্ছে তা না। তো এই ধরনের উন্নয়ন হয়েছে। শিল্প প্রচুর পরিমাণে বেড়েছে এবং এ সকলের ফলে নদীগুলোতে সব দূষণ বেড়েছে। সেই শিল্পগুলো কোনো নিয়ন্ত্রণ নেই, তাই না? আমরা একাধারে উন্নয়নের দেখতে অনেক কিছু দেখার আছে, দেখতে পাই, কিন্তু পরিবেশ বান্ধব, হ্যাঁ পরিবেশ বান্ধব এটা মোটেও বলা যাবে না। বন উজাড় হয়ে গেছে, পুরো ভাওয়াল যে বন, পুরো ভাওয়াল বন সব বিভিন্ন জনে লিজ নিয়ে নিয়ে সব কি জানো হাওয়াখানা তৈরি করেছে। তাদের মধ্যে একটা কি রিসোর্ট তৈরি করেছে। রিসোর্ট তৈরি করার জন্য তাদেরকে তো লিজ দেওয়া হয়নি। অনেক অনেক বিখ্যাত লেখক আমরা জানতে পারি, তারা পর্যন্ত নিয়েছেন। তো এইটা হলো, এটা উন্নয়ন। আমরা অবশ্যই অনেকে বেড়াতে যান, কিন্তু ভাই বেড়ানোর জায়গা তো তৈরি করার জন্য ওই লিস্টটা নেওয়া হয়নি, উনি তো ওই নেননি। কিন্তু এই যে আমরা
মেগা প্রকল্পগুলো দেখি বা অবকাঠামোগত উন্নয়নের যে কথাগুলো বলছি, সেখানে তো কর্মসংস্থানও বাড়ছে। কৃষি ক্ষেত্রের কথা বলছিলেন, সেখানে তো 16 কোটি মানুষের মুখের আহারও জোগাড় করা দরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিঃসন্দেহভাবে চলে এসেছে, বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে তো উৎপাদনও বেড়েছে। সেটার সাথে আসলে হাতে হাত মিলিয়ে কিভাবে এই উন্নতিটা আমরা করা দুটো যেত বলে জিনিস আপনি দেখতে, মনে একটা করেন? হলো কর্মসংস্থান, একটা হলো আহার যোগান। কর্মসংস্থান অবশ্যই বেড়েছে, তবুও যে পরিমাণ বেকার আমাদের দেশে আছে সে তুলনায় কর্মসংস্থান নেই। আমরা তো বরং শুনছি যে কর্মসংস্থানের ভালো ভালো কর্মসংস্থান ভারত থেকে যারা আসছে তারা দখল করে বসে আছে। এই ধরনের কর্মসংস্থান এখানে আছে, একটা সম্মানজনক জায়গাগুলো তারা দখল করে আছে। আমাদের যে কর্মসংস্থান, আমাদের যারা, তারা তো বিদেশে যাচ্ছে। যাকগে, এখন খাবারের যেটা ব্যাপারটা, খাবারের যেভাবে হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে খাবার যেটা বৃদ্ধি করা হয়েছে, এটার একটা বর্তমানেও আছে, সুদূর প্রসারী একটা প্রতিক্রিয়া আছে। আমি দেখছি কি যে ইদানিং আমাদের ছেলে মেয়েরা অনেক লম্বা লম্বা হচ্ছে। আমি নিঃসন্দেহ যে এর ভেতরে তারা যে খাবারগুলো খাচ্ছে এর ভেতরে কোনো হাইব্রিড ওষুধের সাথে এটা মিশ্রিত আছে, হাইব্রিডের ব্যাপার আছে, তারাও হাইব্রিড হয়ে যাচ্ছে। তো আমরা দেব খাবার, অবশ্যই দেব, কিন্তু ডাইনে বায়ে চিন্তা করে আমরা কিন্তু খাবার দিতে পারিনি। খাবার দিয়েছি বটে, এবং শেষ সেটা কি তাহলে পরিবেশগত প্রভাবও রয়েছে বলে আপনি মনে করছেন? অবশ্যই। তার ফলে কি হচ্ছে, আসবো আপনার কাছে। সৈয়দ রিজওয়ান হাসান শুনছিলেন আশা করি। এই যে উন্নয়ন প্রকল্পগুলো এবং সেগুলোর আগে তো একটা পরিবেশগত প্রভাব সমীক্ষা করা জরুরি বলে বলা হয়, সেই জায়গায় আমরা কতটুকু মেনে চলতে পারছি বা কতটুকু সক্ষম? সৈয়দ রিজওয়ান হাসান একটু আনমিউট করে নিলে আমরা কথা শুনতে পেতাম আপনার। পরিবেশগত প্রভাব নিরূপণ করতে, ওই সমীক্ষা করতে আমরা পারি না সেটা না, আমরা পারি, কাজ আমাদের সক্ষমতা আছে। কিন্তু সেটা কতটা আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে, মানদণ্ড আছে, সেটা মেনে নিয়ে করা হয়, সেটা তো অবশ্যই একটা বড় আমাদেরকে ভেবে দেখতে হবে। আমাদের এখানে বেশিরভাগই উন্নয়নগুলো হয় কি খুবই টপ ডাউন, মানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। আমাদের দেশের উন্নয়নগুলো স্থানীয় সরকার সংস্থাগুলো কর্তৃক জনগণ দ্বারা ভেটেড এরকম হয় না, যে স্থানীয় সরকার কর্তৃপক্ষ যারা আছে তারা জাতীয় কর্তৃপক্ষকে বলছে যে আমার এলাকায় এই দরকার, খুলনা এলাকায় বলবে যে আমার পানির দরকার, যশোর এলাকায় বলবে আমার পানির দরকার, এরকমটি হয় না। আমাদের খুব টপ ডাউন এবং খুবই মাথা ভারী কিছু কিছু উন্নয়ন পরিকল্পনা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষাগুলোর অনুমোদন হয়ে থাকে কর্তার ইচ্ছায়, কর্মের ভিত্তিতে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন হবে বলা হলো, তখন তার জমি অধিগ্রহণ করে ফেলা হলো। তারপরে আমরা বললাম যে আপনারা তো এটার EIA, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেন নাই, পরিবেশগত প্রভাব নিরূপণ করেননি, আপনারা এটার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নেননি। তখন জমি অধিগ্রহণের পরে, মানে 1000 কোটি টাকা ব্যয় করে তারপরে গিয়ে পরিবেশগত প্রভাব নিরূপণ করা হলো। কিন্তু পরিবেশগত প্রভাব নিরূপণের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বুঝবার চেষ্টা করা যে একটা প্রকল্প বা প্রতিষ্ঠান পরিবেশের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিকল্প কিছু আছে কিনা, যে রামপালে না হয়ে এটা আর কোথাও হতে পারতো কিনা। বিকল্প হাতে রাখবার জন্যই কিন্তু প্রকল্প শুরুর আগে এই কাজটা করতে হয়। কিন্তু আমাদের এখানে যে আমাদের সমালোচনার মুখে EIA-টা করা হলো এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ঘাড়ে কয়টা মাথা, বন অধিদপ্তরের ঘাড়ে কয়টা মাথা, যে তারা বলবে এই প্রকল্পে আমরা অনুমোদন দেব না। তাদেরকে তো অনুমোদন দিতেই হয়েছে। তো তারা অনুমোদন দিয়েছে, কিন্তু সেখানে জনমত যাচাইয়ের যে বিধানটা, সেই বিধানটাও ওভাবে পালন করা হয়নি। ভারতে একটা পরিবেশগত প্রভাব নিরূপণ যেই রাজ্যে আপনার প্রকল্প, সেই রাজ্যের ভাষায় করতে হবে আর ইংরেজিতে করতে হবে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে পাবলিক হিয়ারিং করতে হবে, উদ্যোক্তা তার EIA প্রেজেন্ট করবেন, ম্যাজিস্ট্রেট জনগণের মতামত লিখবেন, লিখে ওটা জনগণকে পড়ে শোনাবেন যে আপনারা এই বলেছেন। ওটা অডিও হবে, ভিডিও হবে। আমাদের এখানে তো কোন রকমের ওয়েবসাইটে দেয় কি দেয় না, ওয়েবসাইট খুললে আপনি বলবেন আপনি পাবেন আন্ডার রিপেয়ার, ওই ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। কাজে পদ্ধতিগুলো ফলো করা হয় না। আর আমাদের দেশে এক্সপার্টাইজটা হলো যেহেতু কর্তার ইচ্ছায় কর্ম, কাজে দেখাতেই হবে যে এই প্রকল্প আর্থসামাজিক পরিবেশগত দিক থেকে অত্যন্ত উপকারী। সুতরাং একই লোক যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের করে, সে নিউক্লিয়ারেরও করে, সে ধান ক্ষেতেরও করে, সে হাইব্রিডেরও করে। ওই অর্থে এক্সপার্টাইজ
অবজেক্টিভিটি নিয়ে কিন্তু আমরা জাজ করতে পারি না। বাট ইয়েস, দের ইজ দ্য লিগাল রিকোয়ারমেন্ট এন্ড দের ইজ আ প্রসেস লেড ডাউন, সেখানে জনমত যাচাইয়ের বিধানটা সুস্পষ্টভাবে বিস্তারিত করা হয়। সেগুলো কি যে প্রচলিত যে আইনগুলো রয়েছে, যে নিয়ম নীতি রয়েছে, সেখানে কি উল্লেখ আছে? মানে আপনি বলছেন যে সেই জায়গায় পালন করার জায়গাটি, সেই জায়গাটায় ওভারলুক করা হয়? দুটো জায়গাতেই দুর্বলতা আছে। যেমন পরিবেশ সংরক্ষণ আইনের 12 ধারায় বলা আছে যে কেমন করে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে সেটা বিধিতে বলা হবে। পরিবেশগত ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ রিপোর্টটা কেমন করে জনসমক্ষে আনা হবে, জনগণ কেমন করে মতামত দেবে, তাদের মতামত কেমন করে বিশ্লেষণ করে ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এগুলো বিধি দিয়ে ঠিক করা হবে। সেই বিধি আজ পর্যন্ত হয়নি। পরিবেশ সংরক্ষণ আইনটা 1995 সালে প্রণয়ন করা হয়েছে। এই ক্ষেত্রে যারা পরিবেশ নিয়ে বা পরিবেশের আন্দোলনের সাথে জড়িত যে সংগঠনগুলো কাজ করছে, তাদের একটু ভূমিকা নিয়ে বলবেন? তারা যথেষ্ট পরিমাণ কথাবার্তা বলেছে এগুলো নিয়ে, কিন্তু আমি যেটা আপনাকে বললাম যে একটা দেশের পরিবেশ গভর্নেন্স, এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি এন্ড জেনারেল ডেমোক্রেসি আর জেনারেল গভর্নেন্সকে তো আপনি আলাদা করতে পারবেন না। আমাদের যে ইউনিক মডেল অফ ডেমোক্রেসির ভিতরে আমরা পড়ে গেছি, যেখানে আমরা ভোটাররা ভোট দিলাম কি দিলাম না তাতে কিছু যায় আসে না, the system has been branded as democratic। হ্যাঁ, তো ওরকম ভাবে আমাদের এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি তো একই অবস্থা। আমাদের কয়েকজনকে মাঝে মধ্যে ডাকা হয়, ডেকে ওই আমাদের সাইন নেওয়া হয় মিটিং এ, এবং তারপরে বলা হয় ডেকেছিলাম তো বেলাকে, ডেকেছিলাম তো আর্কিটেক্ট মোবাশ্বের সাহেবকে, কিন্তু আমরা কি বলেছিলাম সেগুলো তারা কেমন করে রেকর্ড করলেন এবং বিবেচনা করলেন সেটার আর কোনো রেকর্ড থাকে না। বহুবার বলা হয়েছে। আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করি। এখন একটা বন আইন হচ্ছে, তাই না? নতুন একটা বন আইন। কেননা 1927 সালের ব্রিটিশ সরকারের বন আইন দিয়ে নাকি বন রক্ষা করা যাবে না। মানলাম, আপনি নতুন বন আইনটা হাতে নেন, পুরনো বন আইনটা হাতে নেন, দুটো পাশাপাশি রেখে পড়ে দেখেন। নতুন বন আইনটা হচ্ছে 1927 সালের বন আইনের সম্পূর্ণ বাংলা ট্রান্সলেশন। তাহলে এই যে জনগণকে একটা ধোঁকা দেওয়া হচ্ছে এটা বলে যুগোপযোগী আইন প্রণয়ন করা হচ্ছে, একটা সরকারের পক্ষ থেকে ক্রমাগত ধোঁকা যদি দেয়া হতে থাকে এবং ধোঁকাই যদি হয়ে যায় আপনার শাসনের মূল মন্ত্র, সেখানে আমরা অনেকবার কথা বলেই বা আর কি করতে পারবো বলেন? জি, আমরা আলোচনায় থাকবো নিশ্চয়ই। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আসছি, কথা হবে আরো। দর্শক, জিএসআরএম মুক্তবাগ দেখছেন আপনারা, একটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকুন, একটু পর আসছি আমরা। আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সিএসআরএম মুক্তবাগ দেখছেন, আপনাদের সাথে রহমান রাশেদ রয়েছে। আলোচনা চলছিল 50 বছরে বাংলাদেশের অবকাঠামো এবং পরিবেশ, আমাদের আজকের বিষয়। স্থপতি মুবাশ্বের হোসেন, আরো একবার আপনার কাছে যাই, যে অবকাঠামোগত উন্নয়নগুলোর কথা বলছিলেন, এই যে মেগা প্রকল্পগুলো পরিবেশের সাথে তো সমন্বয় রেখে উন্নয়নের কথা বলছিলেন, সেই সাথে পর্যালোচনার বিষয় চলে আসে যে মেগা প্রকল্পগুলো হচ্ছে একই সাথে। একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে মহাপরিকল্পনাগুলো পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা, সেটা একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, এবং সেই সাথে এই প্রকল্পগুলোর পর্যালোচনার বিষয়ে আমরা কতটুকু সচেতন? একেবারে সচেতন না। তার একটা এক্সাম্পল যদি দেই, যে যেমন মনে করো যে একটা বিরাট রাস্তা করা হবে, সেটা বিরাট একটা উন্নয়ন, ভাই যেরকম বললো 6 লেনের রাস্তা, এই টেন্ডারে কোথাও কি লেখা আছে পরিবেশ বান্ধব ইট দিয়ে করতে হবে? কোথাও লেখা নাই। বরং ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকেন, যে কোনো ভাবে ইট বানানোর জন্য যত রকম ব্যবস্থা দরকার তারা সেটা করে দেবে। সে পরিবেশ ধ্বংস করেও তার রাস্তাটা যেন হয়, ওই এলাকার মানুষ মারা গেলেও যেন রাস্তাটা হয়, যে টাকা বরাদ্দ হয়েছে সেটি যেন সঠিকভাবে ব্যবহার করে সেই রাস্তাটি যেন করা হয়, এবং প্রতিটি ক্ষেত্রে। এবং এই যে পরিবেশ বান্ধব না করার পিছনে আরেকটি বড় কারণ রয়েছে, যে ঢাকা কেন্দ্রিক সব উন্নয়ন, এটিও কিন্তু আরেকটি দুর্ঘটনার কারণ। আমার আজও মনে আছে, যেটি আমি প্রায় টেলিভিশনে বলি, তোমাদের এখানেও বলেছি, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমাদের 72 সালে দেখা করার একটা সুযোগ হয়েছিল। আমরা 2-3 জন, আমি, ইয়াফিস ওসমান, রবিউল হোসেন, যিনি মারা গেছেন, মাজহারুল ইসলাম সাহেব আমাদেরকে ওনাদের সাথে পরিচয় করা দিলেন বঙ্গবন্ধুর সাথে। বঙ্গবন্ধুকে বলা হচ্ছিল যে বিধ্বস্ত বাংলাদেশকে গঠন করার জন্য এই ইয়ং মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত আর্কিটেক্টদেরকে আমি নিয়ে আসছি, তারা বাংলাদেশ তৈরি করবে। আজও আমার মনে আছে, বঙ্গবন্ধু আমার পিঠে এরকম করে থাবা দিতে দিতে বলতেছেন, বাবারা শুধুমাত্র ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করো, নাইলে কিন্তু বিপদ আছে। এখন আপনারা চারদিকে তাকায় দেখেন, নেভাল হেডকোয়ার্টার, সমুদ্র নাই, তাতে অসুবিধা কি? ঢাকাতে
অমুক কেন্দ্র ঢাকাতে, অমুক মন্ত্রণালয় ঢাকাতে, সব ঢাকাতে। অর্থাৎ ঢাকা ছাড়া মানুষের গতি নাই, সারা বাংলাদেশের মানুষকে ঢাকায় আসতে হয়। এই ঢাকায় আসতে যে মানুষের যে পরিবেশের ক্ষতি হচ্ছে, ঢাকা শহরকে যে দুঃসহ একটি শহরে পরিণত করা হচ্ছে, এটা থেকে কিন্তু আমরা চাইলেই পরিবেশ বান্ধব অবস্থাতে আমরা বের হয়ে আসতে পারি। অর্থাৎ দ্রুত গতির যাতায়াত ব্যবস্থা যদি আমরা করতে পারি, প্রত্যেকটি জেলা শহরকে যদি নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, তাহলে মানুষ তার নিজের শহর থেকেই ঢাকাতে এসে কাজ করবে, অন্য শহরে যে কাজ করবে। আমরা যদি কলকাতার দিকে তাকাই, কলকাতার দিনের জনসংখ্যা রাতের জনসংখ্যার দ্বিগুণ। অর্থাৎ এই যে পরিবেশ বান্ধবতার সাথে জনঘনত্ব একটা বিরাট ভাবে কাজ করে। উন্নয়নের সাথে যে একটি জায়গায় যদি খালি উন্নয়ন হয়, তাহলে সমস্ত মানুষ। এটা আপনার কেন মনে হয় যে শুধু ঢাকা কেন্দ্রিক হলো? মানে এটার পেছনে আসলে কারণ আপনি বিশ্লেষণ করলে কি দেখেন? ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে কি সমীক্ষা করে দেখেছে যে ওখানে করাটা আসলে খুব বেশি যুক্তিসঙ্গত না? আপনি মিডিয়ার লোক, আপনি দেখেন প্রতিটি ক্ষেত্রেই বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে। তো প্রধানমন্ত্রীকে বলতে হলে প্রধানমন্ত্রীর আশেপাশে থাকা ছাড়া তার উপায় নেই। এই যে এত মন্ত্রী আছে, তাহলে তারা কি কারণে আছে? তাদেরকে বিদায় করে দিয়ে প্রধানমন্ত্রী প্রত্যেক ডিপার্টমেন্টের সেক্রেটারিকে নিয়ে কাজ করলে তো বাংলাদেশ চালানো সম্ভব। এই মন্ত্রীগুলিকে রাখার তো কোনো দরকার আছে বলে তো আমি মনে করি না, কারণ দে ক্যানট টেক এনি ডিসিশন। অর্থাৎ একটি সরকারের নীতি নির্ধারণ থাকে, তার আলোকে মানুষ কাজ করবে, তা তো হচ্ছে না। এই যে ইটিপির কথা বলা হয়েছে, অন্তত 10 বছর ধরে আমরা বলে যাচ্ছি ইটিপি কখন যাবে চেক করতে, ইটিপি দেখতে যাবে, সেটি আগের থেকে পুলিশ বা অন্য ডিপার্টমেন্টের লোক জানিয়ে দেয়, তখন তারা ইটিপি চালু করে। সেটাও ধরার জন্য আমি ব্যবস্থা করে দিলাম, যে আমি বললাম যে আপনারা ওইখানে যে ইটিপি ছাড়বেন, মিটারে চেক করবেন, 2 ঘন্টা ওখানে থাকবেন, থেকে মিটার রিডিংটা নিয়ে আসবেন। তাহলে 24 ঘন্টা ইটিপি চললে পারে কত টাকা ইলেকট্রিক বিল হওয়ার কথা এটি আপনি বের করে নেন, তাকে বাধ্য করেন ওই টাকা বিল দিতে। ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য সে ইটিপি না করে সে সমস্ত কিছু নদীতে ফেলে দেয়। এটা ধরা তো অনেক সহজ। 6 বছর ধরে আমি চিৎকার করছিলাম সরকারি ভবনগুলিতে মশার চাষ হয়। এই গতকালকে মেয়র সাহেব টেলিফোন করে বলতেছে, ভাই আপনার কথাই তো সত্য পেলাম, সরকারি প্রতিষ্ঠান যেখানেই গেছি যাই দেখি তাদের পুকুরে হচ্ছে সবচেয়ে বড় মশার চাষ হচ্ছে। কিন্তু খোঁজ নিলে আপনি দেখবেন ওই পুকুরটি পরিষ্কার করার জন্য সরকারের কোনো ফান্ড নাই। আচ্ছা, বিল্ডিং এর ছাদের উপর পরিষ্কার করার জন্য সরকারের কোনো ফান্ড নাই। আসবো আপনার কাছে, আমার সময়ের কিছু ঘাটতি হয়ে যাবে পরে। প্রকৌশলী এনামুল হক, আপনার কাছে আছে। অনেক সময় এই যে প্রকল্পগুলো সেগুলো সময় মতো শেষ না হওয়ার খবর আমরা দেখে থাকি, যে প্রকল্পের যে মেয়াদ তাতে করে বৃদ্ধি করা হয় সময়টা, সেখানে কি দেখছেন যে ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রয়েছে বা ব্যবস্থাপনায় আসলে ব্যর্থতা দেখেন আপনি? ব্যবস্থাপনায় অবশ্যই ঘাটতি আছে। মানে এটার ফলশ্রুতিতে দেখেছি আমরা অনেক সময় যে প্রকল্পের যে ব্যয়, সেই ব্যয়ও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যয়ও বেড়ে যাচ্ছে। বর্তমানে নানা রকমের প্রকিউরমেন্ট আইনে নানা রকমের একটা ঘাপলার সৃষ্টির অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। আসলে আমি যেটা লক্ষ্য করি, আগে যাকে কাজটা দেওয়া হতো তাকে একটা সময় মতো সেইটা করার জন্য একটা বাধ্যবাধকতা ছিল। এখন সেসব বাধ্যবাধকতা অনেক রহিত হয়েছে। তাদের এটা একটা সুযোগ সৃষ্টি করে। যেমন পদ্মা সেতুই, যেটা একটা মহাপ্রকল্প, সেটা কত 12,000 কোটি টাকা দিয়ে হওয়ার কথা ছিল, এরকম একটা ফিগার ছিল। এখন তো 32,000 কোটি টাকা দিয়েও হবে কিনা সন্দেহ, এমন একটা জায়গায় যাচ্ছে। তো এই সব প্রকল্পগুলোর বেলাতেই একই রকম। যেমন ইয়েতে কি বলে, রূপপুর একটা প্রকল্প হচ্ছে, রূপপুর একটা মহা প্রকল্প। এখানে কি ব্যবস্থাপনা আছে? আমার কাছে তো মনে হয় যে কোনো ব্যবস্থাপনাই সেখানে নাই। এটা চলছে তো চলছেই। এমনকি পদ্মা নদীকে ভরাট করে তার এলাকা বৃদ্ধি করা হয়েছে। পদ্মা নদীর সেটাও দেখার কেউ নাই। দক্ষিণে এর যে রূপপুরের যে দক্ষিণে বিশাল অংশ, সেটা পদ্মা নদীর বেড, ব্রিজের তলা দিয়ে সেতু যে আছে, রেল সেতুর তলায় একটু দূরেই দেখা যায়, রেল সেতু দূরে সেখানে আছে। তো এটা কি ধরনের, কিভাবে কাজ আগাচ্ছে এটা আমি বুঝি না। তো এটা ব্যবস্থাপনা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে এই যে পদ্মা সেতু বলা হোক, কিংবা এই যে পায়রা বন্দর হচ্ছে, পায়রা বন্দর তো হয়েই যাচ্ছে। আমি তো বুঝি না যে এর কি ভবিষ্যৎ আছে পায়রা বন্দরের। অবশ্যই এটা এই প্রশ্নটা এরকম থাকছে আর কি।
সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে যাই। আপনি বলছিলেন যে এই যে যে প্রকল্পগুলো নেওয়া হয় যখন পরিকল্পনার পর্যায়ে থাকে, তখন যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতামত উপেক্ষা করা হয় বলে এমনটি বলছিলেন। এইটা কেন প্রথমত আপনার কাছে জানতে চাইব, এবং সেই ক্ষেত্রে এই যে যে পরিবেশগত যে প্রভাব বা এটার প্রভাবের সমীক্ষার কথা বলেন, সেই সমীক্ষায় কি আসলে সক্ষমতার সমস্যা দেখেন? ধন্যবাদ। সদিচ্ছার অভাব তো দেখি, সক্ষমতার অভাবটা সদিচ্ছার সাথে আপনি সম্পৃক্ত করবেন। আপনি যদি হাজারীবাগ ট্যানারির দৃষ্টান্তটা দেখেন, ট্যানারিটা হাজারীবাগ থেকে আমরা সরিয়ে আনলাম ধলেশ্বরীতে, দীর্ঘ আইনি লড়াই করে হাজারীবাগের মানুষকে দুঃসহ একটা অবস্থা থেকে আমরা মুক্তি দিলাম। কয়েকজন ট্যানারি মালিকের কিছু বিদেশি রপ্তানি আয়ের জন্য একটা এলাকার মানুষ পুরো দিনের পর দিন নিঃশ্বাসের সাথে বিষ দিতে থাকবে, এটা কোনোদিন হতে পারে কোন সভ্য দেশে? ন্যূনতম জবাবদিহিতা আছে, ন্যূনতম দায়বদ্ধতা আছে জনগণের জন্য এমন কোন সরকার প্রশাসন ব্যবস্থার কাছে, এটা আমরা আশা করতে পারি? বহুদিন পরে আমরা এটা সরিয়ে নিলাম হচ্ছে ধলেশ্বরীতে। পৃথিবীতে কি আর কোথাও ট্যানারি নেই? তারা কি ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা করতে পারে না? পারে তো, সেখান থেকেই তো আমরা শিখতে পারতাম। বাংলাদেশে প্রকৌশলীরা আছে, সিভিল আছে, কেমিক্যাল আছে, সবাই তো জানে বিষয়গুলো। সেখানে একটা চাইনিজ কোম্পানিকে কাজ দেওয়া হলো, সে তার পেটেন্ট করা একটা বিশেষ পদ্ধতিতে বর্জ্য ওটার পরিশোধন করবে। কেন তুমি এই পেটেন্ট করা বিশেষ পদ্ধতিতে দিলে? কারণ আপনি চাচ্ছিলেন একটা চাইনিজ কোম্পানিকে এই কাজটা দেয়া হোক, তার যোগ্যতা দক্ষতা আপনি দেখতে চান নাই। চলে গেল ধলেশ্বরীতে, জিজ্ঞেসও করা হলো না সাভারের লোকজনদেরকে যে আপনারা এটা চান কিনা। দেয়া হলো, আমরাও সবাই খুশি হলাম যে আমাদের পকেটের টাকা দিয়ে সরকার জমি কিনবে, আমাদের পকেটের টাকা দিয়ে সরকার সিইটিপি করবে, করুক। তবুও হাজারীবাগের মানুষগুলো অভিশাপ থেকে মুক্ত হোক, আর আমাদের দেশীয় কাঁচামাল দিয়ে একটা শিল্প হবে, এই শিল্পটা টিকে থাকুক। এটা জাহাজ ভাঙা শিল্পের মতন না, এটা আমাদের এই কাঁচামাল টিকে থাকুক। আজকে তাকান আপনি সাভারের দিকে, সাভারের জনগণ আমাদেরকে পারে না তো অভিশাপ দেয় যে আপনাদের জন্যই তো আজকে এটা হাজারীবাগ থেকে সাভারে এসছে। সরকার যে এত কথা বললো, আমাদের থেকে টাকা নিয়ে জমি কিনে দিল, সিইটিপি করে দিল, সরকারের কোথায় দায়বদ্ধতা আছে? বুয়েট আবার ওটাকে মনিটর করে সিইটিপি চলে কিনা। অবাক হয়ে যায় দেখলে যে বুয়েটের মতন একটি প্রতিষ্ঠান রিপোর্ট দেয় যে সিইটিপি ঠিকভাবে কাজ করছে এবং ধলেশ্বরীতে দূষণ হচ্ছে না। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদের কাউকে বলে দেওয়ার দরকার আছে যে ধলেশ্বরীতে দূষিত হয়ে বুড়িগঙ্গার অবস্থায় চলে গেছে? না, এগুলো চেক করে যায়নি যখন সাভারে গেছে? এগুলো ৭৫% প্রস্তুতি নিয়ে চলে গেছে। বলা হয়েছিল যে জিনিসটা যখন চালু হবে তখনই বাকি কাজগুলো শেষ করে ফেলা হবে, কিন্তু আজ পর্যন্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা করা হয়নি। আজ পর্যন্ত ক্রোম রিকভারি কিছুটা হচ্ছে, কিন্তু ওটাকে আবার ওই টেক হিসেবে পরিণত করা যাচ্ছে না। এখানে কি আপনি বলবেন যে আমাদের দেশে দক্ষ লোক নেই? দক্ষতার অভাবকে বলবেন তা তো না। চোখের সামনে ধলেশ্বরী শেষ হচ্ছে, চোখের সামনে সাভারের হাজার হাজার মানুষ সাফার করছে। কোথায় সরকার, কোথায় পরিবেশ প্রশাসন? তাদের আইনের আওতায় কেন আনা যাচ্ছে না? তারা কি মনে করছেন যে তারা সরকারের থেকে বেশি শক্তিশালী, নাকি শুধুমাত্র মুনাফা নির্ভর কোম্পানিগুলা তারা কাজ করে যাচ্ছে দিনের পর দিন এভাবে? আমি মনে করি কি উন্নয়নের একটা ভ্রান্ত প্রেসক্রিপশন নিয়ে আমরা আগাচ্ছি। আমরা নদীকে শেষ করে ১১৫টা ট্যানারি শিল্প মালিকের স্বার্থ দেখছি, তাদের মধ্যে অনেকেই ঋণ খেলাপি। আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছি না। সেটা না করা পর্যন্ত আমাদের উন্নয়ন আসলে কখনোই পরিবেশ বান্ধব হবে না, বরং পরিবেশ বিধ্বংসী হবে। আরেকটা কথা বলে এই পর্যায়ে শেষ করি, অনেক মেগা প্রকল্প হচ্ছে, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এই দরিদ্র দেশের, চরম দরিদ্র এই দেশের, সাম্যের চরম অভাব এই দেশে, এই বড় বড় মেগা প্রকল্পগুলো প্রায় সবকটাই বিশ্বের সবচাইতে ব্যয়বহুল প্রকল্প। আমাদের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অন্যতম ব্যয়বহুল, আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্প সবচাইতে ব্যয়বহুল, আমাদের অনেক ফ্লাইওভার সবচাইতে ব্যয়বহুল, আমাদের অনেক রাস্তা সবচাইতে ব্যয়বহুল। কাজে উন্নয়নের সাথে প্লান্ডারিং এর সম্পর্কটা ভুলে গেলে চলবে। আচ্ছা, সেই বিষয়ে আসবো। একটা বিরতি থেকে আসছি আমরা। দর্শক, সিএসআর এর মুক্তবাক দেখছেন, আরেকটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকুন। আর একবার স্বাগত জানাচ্ছি, আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। ৫০ বছরে বাংলাদেশের অবকাঠামো এবং পরিবেশ আমাদের আজকের আলোচনার বিষয়। আলাপ করছিলাম বিরতির আগে। প্রকৌশলী ইনামুল হক, আপনার কাছে যাই। সৈয়দা রিজওয়ানা হাসান একটু আগে বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে অন্য দেশের সাথে তুলনা করলে মেগা প্রকল্পের হিসেবে
অনেকাংশেই দেখা যায় যে এই মেগা প্রকল্পগুলো সবচেয়ে ব্যয়বহুল আমাদের দেশে, সেটা কেন? এটা আমার যেটা মনে হয় ঘুষ দুর্নীতি ছাড়া আর কিছু না। কারণ ম্যাটেরিয়াল তো সেম, ম্যাটেরিয়াল কস্ট তো ইন্টারন্যাশনালি সেম কস্ট, সে ইম্পোর্ট করা হলে পারে কিংবা এটা বহু লোকে এর ভাগ নেয় এবং সেটা প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়ে গেছে। অতএব সে এখন আর মানে আমি আর এর ভেতরে যেতে চাচ্ছি না, অনেক বয়স হয়ে গেছে, এখন আর এই ব্যাপারে বলতে চাই না। বরং আমি যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো যে উন্নয়নের ঠেলায় আমরা আজ থেকে ২০-৩০ বছর আগেও শিল্প দূষণ, যে পয়ঃবর্জ্যের যে দূষণ, শিল্প বর্জ্যের দূষণ দেখেছি, কিন্তু এখন যেটা প্রকট রূপে আমাদের চোখের সামনে আসছে সেটা প্লাস্টিক দূষণ, অসম্ভব রকমের এবং সারা দেশব্যাপী। এটা তো সাগরেও চলে যাচ্ছে, বিশ্বব্যাপী বলছে যে সাগর নাকি আগামী ২০৫০ সালে সাগরে মাছের চাইতে প্লাস্টিক বেশি থাকবে, এরকম পর্যন্ত বলছে। তো প্লাস্টিক দূষণটা এটা একটা ভয়ানক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী কোনো এর সমাধানের কথা বলছে না। তারা বলছে 3R, রিউজ, রিডিউস, রিসাইকেল। যেখানে আমরা কতটুকু ওই পরিকল্পনায় আগাচ্ছি না, আমরা রিডিউস, রিউজ, রিসাইকেল যে প্লাস্টিকটা দূষণ করছে সেটা তো এটার মধ্যে আসে না। যেটা মাটি হয়েছে সয়েল প্লাস্টিক, ওটা রিডিউস হবে না, রিউজ হবে না, রিসাইকেল হবে না। যেটা ড্রিফটেড প্লাস্টিক, যেটা নাকি ভেসে নদীতে ভেসে সাগরে চলে যাচ্ছে, ওটা রিউজ হবে না, রিডিউস হবে না, রিসাইকেল হবে না। হোয়াট টু ডু উইথ দ্যাম? এই যে প্লাস্টিক যেটা নাকি আসলে দূষণ করছে, রাস্তাঘাটে পড়ে আছে, ওটা কিভাবে আমি রিডিউস করব বা রিউজ করব, রিসাইকেল করব? আমরা গত কিছুদিন আগে জল পরিবেশ ইনস্টিটিউট থেকে সোজাসুজি আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, সেটা হলো যে এই সব প্লাস্টিকগুলো পুড়িয়ে ফেলতে হবে। বিশ্বব্যাপী হইচই আছে যে প্লাস্টিকের অনেক, এত প্লাস্টিক পুড়িয়ে ফেলে না এত প্লাস্টিক নয়, এত প্লাস্টিক নয়, এবং যে পরিমাণ প্লাস্টিক আছে এটা পোড়ালে পারে এটা কয়েকটা ইট ভাটার সমান, আর কিচ্ছু না। এটা ফালতু একটা কথাবার্তা বলা হয় যে এটা নাকি ক্ষতি করবে, এটা আকাশে চলে যাবে। আর আগুনটা তো একটা প্রাকৃতিক ব্যাপার, যে বিষয়টা আমি সমাধান করতে পারি না, আগুন সেটা সমাধান করে দেয়, চোরে নিয়ে যায়, আগুনে পুড়িয়ে দেয়, আগুনে এটাও একটা রিসাইকেলের একটা পদ্ধতি। তো এগুলো যে এই যে কেউ যদি টঙ্গী যায় তো দেখা যাবে যে দুই পাশে নদীর, টঙ্গী খালের দুই পাশে ওয়াকওয়ে আছে, আর ওয়াকওয়েটা সব ময়লাতে বোঝা হয়ে আছে, ওয়াকওয়েটা ময়লাতে বোঝা আছে। না, ময়লা ফেলতে বোধহয় আমাদের নাগরিকদেরও আলাদা করে একটা সুনাম রয়েছে, সুনাম না দুর্নামই বলবো, যে অন্যের বাড়িতে সেখানে যায় সেটা তো আছে, কিন্তু পৌরসভা দেখেছি যে পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে গেলেও দেখা যায় যে মানুষ ঘুরতে যায় ময়লা ফেলে। তো এটা এই জিনিসটা আমাকে খুব বেশি সময় পাবো না, একটু যাই অন্যদের কাছে তাহলে। ঠিক আছে, এটা আমি এটা বলে রাখলাম। জি, স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে আসি তাহলে। ভবিষ্যতে কোন বাংলাদেশকে রেখে যাচ্ছি আমরা যে পরিকল্পনা ধরে আগাচ্ছি? না, আমরা চাইলে পারে যে পরিবর্তন করতে পারি দেখাও। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি সারা পৃথিবীর দিকে তাকায় দেখি যে পৃথিবীতে বাংলাদেশের মতন সৌভাগ্যবান দেশ আরেকটি নাই। যদি খালি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সারা বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারি। পৃথিবীর একটি রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই যে রাজধানীর চারপাশে 5টা নদী রয়েছে, এবং নট অনলি দ্যাট, 5টা নদী হলো সুইট ওয়াটারের, অর্থাৎ মিষ্টি পানির নদী। এখন কয়টা কাজে লাগাতে পারবো আমরা? হ্যাঁ, আমি একটু বলে নেই। বাংলাদেশের এই মিষ্টি পানির মালিকানার দিক থেকে পৃথিবীতে পার ক্যাপিটা 3য় স্থানে অবস্থান করছে। বাংলাদেশের রেন ওয়াটার, অর্থাৎ বৃষ্টির পানি, আমি টেস্ট করে দেখেছি, আমি ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করে দেখেছি, 5 থেকে 6 মিনিট বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে বৃষ্টির পানিটা আমি ধরি, দ্যাট ইজ নাথিং বাট ডিস্টিল ওয়াটার, এবং সেটাতে ইনজেকশন পর্যন্ত দেওয়া সম্ভব, কারণ আমাদের এখানে এখনো কেমিক্যাল রেন হয় না, অ্যাসিড রেন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আমি বৃষ্টির পানিটাকে কি করছি? বহু পয়সা খরচ করে ছাদ থেকে দামি পাইপ দিয়ে নামিয়ে রাস্তায় ফেলে রাস্তা পলিউটেড করতেছি, রাস্তা নদী বানিয়ে দিচ্ছি। আর ওয়াসার পানি, পলিউটেড ওয়াসার পানি পয়সা দিয়ে কিনে বাসায় ফিল্টার করে তারপর আমি খাচ্ছি। তাহলে এর চেয়ে বড় পাগল পৃথিবীর কোথায় আছে? এই যে বুড়িগঙ্গা নদীতে টেমস নদী পরিষ্কার করতে 20 বছর সময় লেগেছে। আমরা গতবারের প্রচন্ড বৃষ্টিতে একটা অদ্ভুত জিনিস দেখেছি, যে 1 বছরের বৃষ্টিতেই এই পলিউটেড নদীর তলা পর্যন্ত দেখা যাচ্ছিল। অর্থাৎ 5 থেকে 6 বছরে আমাদের বুড়িগঙ্গা নদীকে একেবারে খাওয়ার মতন পানিতে পরিণত করা সম্ভব।
কিন্তু আমরা এটা করছি না, কারণ সরকারিভাবে হিসাব করলে দেখা যায় প্রায় 70% পলিউশন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে বা সরকারের সহযোগিতায়। আমরা এগুলি পাচ্ছি না। আমরা টেস্ট করে মজার জিনিস পেয়েছি, কিছু কিছু ইন্ডাস্ট্রির পাইপ মাটির নিচে 50 থেকে 100 ফিট দূরে দিয়ে নদীর তলা দিয়ে নিয়ে এসে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া আছে। আপনি যদি ওইখানে তাকিয়ে দেখেন তাহলে অদ্ভুত জিনিস দেখতে পাবেন, নদীর মাঝখানে বুদবুদ করছে, মানে রঙিন পানি বের হচ্ছে। কোত্থেকে আসছে? ওই ইন্ডাস্ট্রি থেকে আসছে। এটা তো একদিনের ব্যাপার, চাইলে পারে নদীর দুপাশের এই ইন্ডাস্ট্রিগুলি বন্ধ করে দেওয়া। তখন বলা হয় যে এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে 10,000 লোক কর্মসংস্থান হারাবে, আর এই পলিউশন করলে পারে 10 কোটি লোক যে মারা যাবে বা পঙ্গু হয়ে যাবে, সেটার বিচার কিন্তু আমরা করতে রাজি। এই যে চিন্তা চেতনার ভিতরে গাফলতি, এইটার থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে তো আমাদের কিছুই করার নেই। অনেক ধন্যবাদ। খুব বেশি সময় পাবো না। সৈয়দ রিজওয়ানা হাসান, আপনার কাছে যাব, আর প্রশ্ন রাখছি না, কি যোগ করবেন? আমি বলবো যে আমরা আসলে উন্নয়ন বলে যে হাইপটা তৈরি করেছি, সেটা সুদূর প্রসারী কতটা ফল দিবে আমি ঠিক জানি না। তবে আমাদের যে কোনো উন্নয়নকে যদি আপনার টেকসই করতে হয়, আপনাকে দেশে গণতন্ত্র দিতে হবে, আপনাকে পরিবেশগত গণতন্ত্র দিতে হবে, আপনাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, জনমানুষের কথা শুনে উন্নয়নের এজেন্ডাটাকে শেপ করতে হবে। কারোর দর্শন, কারো মতাদর্শ একটা দেশের উন্নয়নের পাথেয় হতে পারে না। জনগণকে সাথে নিয়ে যে উন্নয়নের রূপরেখাটা করা হবে, সেটা যদি করা হয় জনগণের মতামত শুনে, আমি মনে করি যে তখনই আসলে উন্নয়নটা টেকসই হতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, আমার গণতন্ত্রকে বাদ দিয়ে, পরিবেশ গণতন্ত্রকে বাদ দিয়ে কোনো উন্নয়নকে আমরা টেকসই করতে পারবো না। আমরা সবুজের প্রয়োজনীয়তা নিয়ে অনেক সময় কথা বলি, বলা হয়ে থাকে যে 25 ভাগ বনভূমি দরকার হয়। সেই ক্ষেত্রে আমরা কোন অবস্থায় রয়েছি? আমরা খুবই খারাপ অবস্থায় রয়েছি। গতকালই জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদনে এসছে যে বিশ্বের যত দেশে বন উজাড় হয়, বন উজাড়ের হার বাংলাদেশে সকল দেশের যে গড় তার থেকে দ্বিগুণ। আমাদের থাকার কথা 25 ভাগ, সরকারি হিসাব মতে 11 ভাগ, কারণ সরকার আপনার কলা গাছ, আমার খেজুর গাছ সবকটাকেই গুনে, যেগুলো বন না, যেগুলো শুধুমাত্র গাছ। আমাদের হিসাব মতে 8 ভাগ। সেখানেই যদি উজাড়ের হার বিশ্বের অন্যান্য দেশের গড়ের থেকেও দ্বিগুণ হয়, তাহলে তো বুঝতেই হবে আমাদের অবস্থাটা কোথায়। বনের দিক থেকে আমরা মিজারেবল অবস্থায় আছি। আমি মনে করি নদী রক্ষা কমিশনের মতো একটা বন রক্ষা কমিশন করা উচিত, তাহলে যদি বন একটু ফিরিয়ে আনা যায়। আর এই খারাপ চিত্রগুলো, আমি জানি না যে মানুষ অনেক সময় ভয় থেকে সচেতনতা বৃদ্ধি পায়, সেই যে ভয়ের চিত্রটা বা যে আশঙ্কার কথা বলছিলাম, সেগুলো আসলে প্রচার ঠিক মতো হয় কিনা, মানে মানুষের সচেতনতার জায়গায় এখানে কোনো আমরা তৎপরতা দেখতে পাই কিনা? কতগুলো বিষয় আছে যেগুলো মানুষকে সচেতন করে তেমন লাভ হবে না, এগুলো সরকারকে উদ্যোগ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। কতগুলো আছে রাস্তায় থুতু ফেলা, এখানে মানুষকে সচেতন হতে হবে। কতগুলো আছে যেমন বন উজাড় করে ফেলা, সুন্দরবনের পাশে রামপাল করে ফেলা, এগুলোর ব্যাপারে সরকারকে তার দর্শন ঠিক করতে হবে। সরকার যদি তার দর্শন ঠিক না করে এবং বনকে একটা আগ্রাসন করার খনি হিসেবে বেছে নেয়, তার কোনো কাজ হবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। সিএসআর এর মুক্তবাক দেখছিলেন, আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কালকে একই সময় হাজির হব, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন।